আমার রানী সুবর্ণা, কতদিন হয়ে গেল তোমাকে দেখি না। আমি এখানে, আপনি তো জানেনই এই সময়টাতে আমি বিশ্রাম করি, না হলে আমার ত্বকের উজ্জ্বলতা যে নষ্ট হয়ে যাবে। ও, তাই তো, আমার ভারী অন্যায় হয়ে গেছে। আমি তোমাকে একটি সুখবর দিতে এখানে এসেছি। আমি তোমাকে একটি বিশেষ উপহার দিতে এখানে এসেছি। কি বিশেষ উপহার? আহ, একটু সবুর করো রানী। এই যে, এই বাক্সে রয়েছে তোমার বিশেষ উপহার। রানী সুবর্ণা বাক্সটা খুলতে দেখতে পেল সেখানে একটি হীরের হার, আর সেটা দেখে খুশিতে আত্মহারা হয়ে বলল, কি সুন্দর কণ্ঠহার! যতই সুন্দর হোক না কেন, আমার রানী সুবর্ণার চেয়ে বেশি সুন্দর না। মহারাজ সারাক্ষণ আমাকে শুধু লজ্জায় ফেলেন, তবে মহারাজ এই উপহার পেলে কিন্তু চলবে না। আমার এই সুন্দর কানের জন্য আজই একজোড়া স্বর্ণের ঝুমকা চাই। বেশ বেশ, সব হবে। রাজা সেলিম যখন তার ছোট বউ সুবর্ণার সাথে এসব কথা বলছিল, তখনই সেখানে তার বড় বউ চলে এলো। মহারাজ চলুন, আপনার খাবারের সব ব্যবস্থা হয়ে গিয়েছে। দেখলেন তো মহারাজ, আপনার কুৎসিত রানী আমার এই বিশেষ উপহারের কথা ঠিক জানতে পেরে গেছে। খাবার না ছাই, আমি জানি ওই কণ্ঠহারের লোভেই ও এখানে এসেছে। এসব তুই কি বলছিস ছোট? আমি ঠিকই বলেছি। মনে করছিস আমি কিছু জানি না? নিজের ওই কুৎসিত চেহারা দিয়ে তো রাজাকে খুশি করতে পারছিস না, তাই মহারাজ আমাকে বিয়ে করেছে। আর যখনই মহারাজ আমার কাছে আসে তখনই হিংসায় চলে আসো। ছি ছোট, তুই এসব কি বলছিস? আমি তো মহারাজের খাবারের কথা বলতে এখানে এসেছি। দেখলেন তো মহারাজ, আপনার সামনেই আমাকে কেমন শাসাচ্ছে। একবার ভাবুন তো, আপনি যখন থাকেন না তখন আমার উপরও কি অত্যাচারটা করে। হ্যাঁ, ঠিকই তো। তুমি আমার চোখের সামনে আমার প্রাণপ্রিয় রানীকে এসব কথা বলছো। তোমাকে না বলেছি ওই কুৎসিত মুখ নিয়ে আমার সামনে আসবে না? কিন্তু মহারাজ। কোনো কিন্তু না। আর খাবারের ব্যবস্থা করার জন্য তো দাসীরা রয়েছে। ওসব আধিক্যতা তোমাকে দেখানো চলবে না। কিন্তু মহারাজ, আপনি তো আমার হাতের রান্না খেতেই পছন্দ করতেন। আধিক্যতা দেখে আর বাঁচি না, রূপ দিয়ে তো আর পারলো না, এবার রান্না দিয়ে মহারাজের মন জয় করতে চায়। শোনো বড় রানী, ওই কুৎসিত মন নিয়ে মহারাজের মন জয় করা যাবে না। শোনো বড় রানী, ওই কুৎসিত মুখ নিয়ে মহারাজের মন জয় করতে পারবে না। তুমি বরং অন্য কোথাও চলে যাও। ছোট রানী সুবর্ণার কথা শুনে বড় রানী ঝর্ণা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। হে বিধাতা, এই পোড়া কপাল নিয়ে আমি কোথায় যাই? আমার স্বামী আমাকে ভালোবাসে না, রানী হয়েও আমাকে ভিখারির মতো থাকতে হয়। কি বড় রানী, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? কি আর হবে, যা রোজগার হয় তাই তো হয়েছে। বুঝেছি, ছোট রানী নিশ্চয়ই আপনাকে আবার কথা শুনিয়েছে। দেখবেন বড় রানী, ছোট রানীর এই রূপের অহংকার একদিন না একদিন ঠিকই পস্তাবে। এসব কথা বলিস না, এসব কথা যদি একবার ওর কানে যায় তাহলে যে তোকে আর এই রাজবাড়িতে রাখবে না। তাতে আমার কোনো সমস্যা নেই, অমন রানীর দাসী হয়ে থাকার চেয়ে ভিখারি হয়ে থাকা অনেক ভালো। আচ্ছা বড় রানী, আমি তো নিজেও শুনেছি আপনি অনেক বড় রাজ্যের রাজকন্যা ছিলেন। তাহলে এই অপমান সহ্য করে কেন এখানে পড়ে আছেন? সবই মায়া মহারাজ, আর এই তোদেরকে ছেড়ে আমি যে কোথাও গিয়ে আর শান্তি পাবো না। কিন্তু মহারাজা যে আপনাকে ভালোবাসে না রানীমা, তাহলে আপনি কিসের মায়া এখানে পড়ে আছেন? আমি হলে কবেই চলে যেতাম। ভালোই তো সখী পাঠিয়েছো, তোমার যা চেহারা তাতে দাসীবান্দির সাথেই তো তোমাকে ভালো মানায়। ছোট রানী, ভুল মার্জনা করবেন, তবে দয়া করে বড় রানীকে এসব কথা বলবেন না। কি বললি? সামান্য দাসী হয়ে তুই আমাকে এসব বলছিস? যত বড় মুখ নয় তত বড় কথা। তুই জানিস এই অপরাধে আমি তোকে কি শাস্তি দিতে পারি? ছোট, ওকে তুই শাস্তি দিস না, আমি ওর হয়ে তোর কাছে ক্ষমা চাইছি। শুধু ক্ষমা চাইলে তো আর হবে না, ওর হয়ে তোমাকে শাস্তি ভোগ করতে হবে। শাস্তি? না ছোট রানী, দয়া করে আমার জন্য আপনি বড় রানীকে কোনো শাস্তি দেবেন না। তুই চুপ কর, বল ছোট, আমাকে কি করতে হবে? বেশি কিছু না, শুধু আমার কক্ষে এসে আমাকে একটু সেবা করতে হবে। আমার হাত পা গুলো কেমন যেন ম্যাচ ম্যাচ করছে, আর জানোই তো দাসী হলে রানীমার কেমন সেবা করতে হয়। বড় রানী, আপনি কিছুতেই এনার কথা শুনবেন না, এর চেয়ে ভালো হয় উনি আমাকে রাজবাড়ি থেকে বের করে দিক। দাসী, তোর এত বড় সাহস, তুই আমাকে কুজ্জুটি বলছিস? দাঁড়া, আমি এক্ষুনি মহারাজকে বলে তোকে এখান থেকে বের করে দিচ্ছি, আর উনি ঠিক করবেন তোর আর তোর বড় রানীর কি শাস্তি হওয়া উচিত। এ কি ছোট রানী, তোমাকে এমন দেখাচ্ছে কেন?
কি হয়েছে তোমার? কেউ কি তোমাকে কিছু বলেছে? মহারাজ, আপনার বড় রানী দাসীকে সাথে নিয়ে আমাকে অনেক অপমান করেছে। ওর এত বড় সাহস সামান্য দাসীর সামনে আমাকে যা ইচ্ছে তাই বলবে। মহারাজ, ও মিথ্যে কথা বলছে। হ্যাঁ মহারাজ, ছোট রানী মিথ্যে কথা বলছে। উল্টো ছোট রানী বড় রানীকে তার সেবাদাসী হওয়ার জন্য বলেছে। একদম চুপ মহারাজ, আপনি আমাকে অবিশ্বাস করে দাসী আর ওই বড় রানীর কথা একদম শুনবেন না। আমি ওদের বিশ্বাস করি না। এই যে বড় রানী, তোমার কিন্তু খুব বার বেড়েছে। আর দাসী, তোর এত বড় সাহস, তুই আমার ছোট রানীকে অপমান করিস? বেরিয়ে যা। মহারাজ, ওকে তাড়িয়ে দেবেন না। আমি এখান থেকে চলে যাচ্ছি। আর আপনার কাছে যদি রূপই সবকিছু হয়, তাহলে তাহলে আমি সেদিনই ফিরে আসব, যেদিন আপনার কাছে আমার কদর থাকবে। যাবেই যখন যাও, কে তোমাকে আটকাচ্ছে? ছোট রানী আর যাই হোক, বড় রানীকে আমি তাড়িয়ে দিতে পারি না। হয়েছে মহারাজ, আমাকে নিয়ে আপনার আর চিন্তা করতে হবে না। বড় রানী রাজবাড়ি থেকে চলে গেল। হে বিধাতা, হে তুমি আমার কেমন ভাগ্য দিলে। আজ রানী হয়েও আমাকে রাজপ্রাসাদ ছেড়ে চলে আসতে হলো। এই জীবন যে আমার কিছুতেই রাখতে ইচ্ছে করছে না। এখন আমি কি করব? কোথায় যাব? এই পুকুরটা এমন অদ্ভুত কেন? এই পুকুরে ডুব দিয়ে আমি নিজের জীবন শেষ করব। হায় বিধাতা, আমি এই পুকুরে ডুব দিচ্ছি। যদি আমি সুন্দর হই তবেই আমি ফিরে যাব, আর না হলে এই পুকুরে আমি আমার জীবন বিসর্জন দিয়ে দেব। হে আমি কি দেখছি? তাহলে আমি এত সুন্দর হয়ে গেলাম? তাহলে কি এই পুকুর সত্যি সত্যি ইচ্ছে পূরণের পুকুর? আমি এক্ষুনি মহারাজের কাছে ফিরে যাব। আরে, এ এ আমি কাকে দেখছি? বড় রানী যে। হ্যাঁ মহারাজ, আমি আপনার বড় রানী। কিন্তু এ আমি কি দেখছি? তোমায় এত সুন্দর লাগছে যে আমি চোখ ফেরাতেই পারছি না। হ্যাঁ মহারাজ, আমি ফিরে এসেছি। এখন আপনি কিছুতেই আমাকে অবহেলা করতে পারবেন না। হ্যাঁ বড় রানী, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো তোমাকে অবহেলা করব না। ছোট রানী, ছোট রানী, কোথায় গেলে? দেখে যাও কে এসেছে। এ কি বড় রানী, তোমাকে এত সুন্দর দেখাচ্ছে কি করে? আমার চেয়েও তোমাকে বেশি সুন্দর লাগছে কেন? না ছোট, তুই এখনো অনেক সুন্দর। শুধু আমার ইচ্ছে পূরণ হয়েছে। এ কি করে সম্ভব? এমন কুৎসিত রানী অপরূপ সুন্দর কি করে হলো? আমাকে জানতেই হবে। কি রে, চুপ করে রইলি যে? কিছু না, তুমি ভেতরে চলো, পারলে আমায় ক্ষমা করে দিও। তুমি যাওয়ার পর আমার অনেক খারাপ লেগেছে। ওসব নিয়ে একদম ভাবিস না। আমি তোকে ক্ষমা করে দিয়েছি। চল ভেতরে যাই। আচ্ছা বড় রানী, সত্যি করে বলো তো, তোমার সাথে এই আশ্চর্য ঘটনা কিভাবে হলো? আমি যে জঙ্গলে গিয়েছিলাম, সেখানে একটি পুকুরে ডুব দিয়ে এমনটা হয়েছে। ও, এই তবে আসল ঘটনা। বেশ, আমিও যাব সেখানে। আমিও আরো সুন্দর হয়ে দেখাবো। আমাকে ছোট করার শাস্তি আমি দিয়েই ছাড়বো। কি হলো ছোট? কিছু না, আমি আসি। এই তো সেই আলো জ্বলা পুকুর। এখানে ডুব দিলে আমার ইচ্ছে পূরণ হয়ে যাবে। ইচ্ছে পূরণ পুকুর। আমার তো রূপ আছে, আমি রূপ চাই না। তুমি বরং আমাকে পৃথিবীর সব সম্পদ দিয়ে দাও। হে আমার কি সর্বনাশ হলো! কোথায় আমি ভেবেছিলাম আমি পৃথিবীর সব সম্পদের রানী হব, আর আমি কিনা এমন কুৎসিত হয়ে গেলাম। বুঝেছি, এই সব আমার পাপের শাস্তি। আমি এক্ষুনি বড় রানীর কাছে গিয়ে ক্ষমা চাইবো। বড় রানী, আমাকে ক্ষমা করে দাও। তোমার উপর যে অবিচার আমি করেছি, তার শাস্তি বিধাতা আমাকে দিয়েছেন। এ কি ছোট, তোর এমন অবস্থা হলো কি করে? ওঠ ওঠ বলছি। আমাকে ক্ষমা না করলে আমি কিছুতেই উঠবো না। আমি তোর উপর যে অত্যাচার করেছি, বিধাতা তার শাস্তি আমাকে দিয়েছেন। কি হয়েছে বল আমাকে। ও নিয়ে তুই ভাবিস না, ওটা হচ্ছে ইচ্ছে পূরণ পুকুর।
আর তুই তোর পাপ বিসর্জন না দিয়ে সেখানে ডুব দিয়েছিলি, আর তাই তোর এই অবস্থা হয়েছে। হ্যাঁ, কিন্তু এবার তো আমি নিজের ভুল বুঝতে পেরেছি। তুই চল আমার সাথে, আরেকবার সেখানে যাবি, নিজের অহংকার বিসর্জন দিয়ে আরেকবার ডুব দিবি, দেখবি সব ঠিক হয়ে গেছে। নে ছোট, নিজের পাপ আর অন্যায় বিসর্জন দিয়ে এই পুকুরে আবার ডুব দিয়ে আয়। হ্যাঁ, আমি তাই করছি। এই তো, তুই আবার আগের মতো সুন্দর হয়ে গিয়েছিস। আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। আমি কথা দিচ্ছি আর কোনোদিন কারো উপর অন্যায় করব না। বেশ, তবে চল আমরা এখন রাজবাড়িতে ফিরে যাই। অপুর শান্তির স্বামী মারা যাওয়ার পর শান্তি একাই তার মেয়েকে অনেক কষ্ট করে বড় করেছে। মা, ও মা, কোথায় তুমি? তাড়াতাড়ি এদিকে আসো মা, শুনে যাও কি হয়েছে। কোথায় গেলে? ও মা, এদিকে একটু এসো না। আরে বাবা দাঁড়া, আসছি। বল দেখি কি হয়েছে, কেন এভাবে ডাকছিস? হ্যাঁ মা, জানো তো দীপাদের একটা ছাগল ছিল না মিঠু, ওর না বাচ্চা হয়েছে। জানো মা, একসাথে 2টা বাচ্চা হয়েছে, আর বাচ্চা দুটো কি সুন্দর হয়েছে। আমি তো ওগুলো দেখতে গিয়েছিলাম। তোর তো এগুলোই কাজ, আর কি? এগুলো বলার জন্যই কি তুই আমার এভাবে ডাকছিলি? আমি ভেবেছি যে কি না কি হয়েছে। হ্যাঁ মা, ওটা বলার জন্যই তো তোমাকে ডাকছিলাম। আমার যে কি মজা লাগছে মা। আর তুমি কাজে যাবে না? হ্যাঁ যাবো তো, তার জন্যই তো তৈরি হচ্ছিলাম। তা তুই কি সারাদিন এদিক সেদিক ঘুরে বেড়াবি? খাবি না নাকি? খেতে হবে না বুঝি? হ্যাঁ মা, খাবো তো। তুমি কাজে যাও, আমি নিজে নিয়ে খাবো। তোমার তো দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তা তো দেরি হচ্ছে। আচ্ছা ঠিক আছে মা, দেখ ঘরে তোর জন্য খাবার বানিয়ে রেখেছি, তুই হাত মুখ ধুয়ে খেয়ে নিস। আমি তবে আমার কাজে যাচ্ছি। এরপর শান্তি কাজে চলে যায়। কিন্তু হঠাৎই একদিন শান্তি ভীষণ অসুস্থ হয়ে পড়ে। অনেক দিন হয়ে যায়, কিন্তু তবুও সে সুস্থ হয় না। মা, ও মা, এই তোমায় কি হয়ে গেল মা? তুমি কেন সুস্থ হচ্ছ না? আমার যেভাবে তোমাকে দেখতে একদমই ভালো লাগছে না। তুমি ছেড়ে যে আমার আর কেউ নেই মা। তুমি চিন্তা করো না মা, আমি তোমার কিচ্ছু হতে দিব না। যে করেই হোক আমি তোমাকে সুস্থ করে তুলবই। তুই এত চিন্তা করিস না মা, দেখিস আমি ঠিক হয়ে যাব। আমি আজই ভৈরবী মায়ের কাছে যাব, আর তাকে তোমাকে সুস্থ করার কথা বলবো। ভৈরবী মা তো তন্ত্রসিদ্ধ, উনি সব করতে পারেন, আর তোমাকেও সুস্থ করে দিবেন। আমি জানি। তুমি এখন একটু বিশ্রাম নাও তো মা, আমি এক্ষুনি আসছি। এ কথা বলে নূপুর বাড়ি থেকে বেরিয়ে যায় আর হাঁটতে থাকে। কিছুক্ষণ হাঁটার পর সে ভৈরবী মায়ের আশ্রমে চলে যায় আর তাকে গিয়ে সব কথা খুলে বলে। সব শুনে ভৈরবী মা চোখ বন্ধ করেন আর চোখ খুলে বলেন, তুই আমায় ক্ষমা করে দে নূপুর। তোর মায়ের এক কঠিন রোগ হয়েছে। এই রোগ ছাড়াবার কোনো উপায়ই আমার জানা নেই। এই রোগ আমি ছাড়াতে পারবো না। এসব আপনি কি বলছেন ভৈরবী মা? আমি যে অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছিলাম। কেউ কি পারবে না আমার মাকে সুস্থ করে দিতে? একজন আছে যে তোর মাকে সুস্থ করে দিতে পারে, আর সে হলো চাঁদের দেশের চরকা বুড়ি। কিন্তু সেখানে যাওয়ার জন্য যে কোনো উপায়ই আমার জানা নেই রে। এর উপায় তোকে নিজেকেই খুঁজে বের করতে হবে। ভৈরবী মায়ের কথায় নূপুর নিরাশ হয়ে সেখান থেকে চলে যায় আর হাঁটতে হাঁটতে এক বনের মাঝে চলে আসে। আর সেখানে বসে কাঁদতে থাকে। হে উপরওয়ালা, এবার কি হবে? আমি কি আমার মাকে আর সুস্থ করতে পারবো না? চাঁদের দেশে আমি কি করে যাব? ওখানে না গেলে যে আমার মা সুস্থ হতে পারবে না। তুমি আমাকে পথ দেখাও উপরওয়ালা। এ কথা বলে নূপুর কাঁদতে থাকে আর তখনই সেখানে একটা পরী আসে।
কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছো কেন? বলো আমায়। এরপর নূপুর পরীকে সব ঘটনা খুলে বলে। সব শুনে পরী বলে, তুমি আর কেঁদো না, চাঁদে যাওয়ার জন্য আমি তোমাকে সাহায্য করব। আমি তোমায় একটা গরু দিচ্ছি, যেটার লেজ টেনে ধরলে তোমাকে নিয়ে চাঁদের দেশে যাবে। এরপর পরী জাদু করে নূপুরকে একটা গরু দেয়। তুমি সত্যি বলছো? তোমাকে অনেক ধন্যবাদ। এরপর পরী সেখান থেকে চলে যায়। আর নূপুর গরুটার লেজ টেনে ধরতে সাথে সাথে গরুটা উঠতে থাকে। আর কিছুক্ষণের মধ্যে চাঁদের মধ্যে প্রবেশ করে। এই তো চাঁদের দেশে এসে গেছি, কিন্তু ওই চরকাকাটা বুড়িকে কোথায় পাবো? ওনাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। একটু সামনে গিয়ে দেখি, ওদিকে হয়তো কোথাও আছে। এরপর নূপুর সামনে এগোতে থাকে আর সামনে সে চাঁদের বুড়িকে দেখতে পায়। বুড়ি দিদা, ও বুড়ি দিদা। কিন্তু বুড়ি তো তাকে দেখে ভীষণ রেগে যায়। এই কে রে তুই? তোর এত বড় সাহস, তুই আমার কাছে এসেছিস, আবার আমার কাছে সমস্যা করছিস? যা বলছি এখান থেকে এক্ষুনি চলে যা। বুড়ি দিদা, দয়া করে আমাকে এভাবে তাড়িয়ে দিও না। আমি অনেক কষ্ট করে এখানে এসেছি, আমার যে তোমার সাহায্যের খুবই প্রয়োজন। একটিবার তুমি আমার কথাটা শোনো। তোর কোনো কথাই আমি শুনতে চাই না, তুই এক্ষুনি এখান থেকে চলে যা। বুড়ি দিদা, আমার মা যে খুব অসুস্থ, তুমি না গেলে যে আমার মাকে বাঁচানো যাবে না বুড়ি দিদা। আর আমার মা ছাড়া যে আমার আর কেউ নেই বুড়ি দিদা। আমার মা মারা গেলে যে আমি ভীষণ একা হয়ে যাব। তুমি আমাকে সাহায্য করো বুড়ি দিদা, আমার মাকে বাঁচিয়ে দাও বুড়ি দিদা। নূপুরের কান্না দেখে চম্পা বুড়ির মনে অনেক মায়া হয়। থাম থাম, আর কাঁদিস না বাছা, আমি তোকে সাহায্য করব। কি হয়েছে সব খুলে বল তো দেখি আমাকে। এরপর নূপুর তাকে সব কথা খুলে বলে। ঠিক আছে, চল আমায় তোর বাড়িতে নিয়ে চল, আমি বাঁচাবো তোর মাকে, কিচ্ছু হবে না তোর মায়ের। এরপর বুড়ি আর নূপুর দুজনে আবার গরুর লেজ টেনে ধরে উড়তে উড়তে আবার পৃথিবীতে নূপুরের বাড়িতে চলে আসে। আর চম্পা বুড়ি গিয়ে শান্তির গায়ে হাত বোলাতেই সে একদমই সুস্থ হয়ে যায়। বুড়ি দিদা, তোমাকে অনেক ধন্যবাদ গো, আজ তোমার জন্যই আমার মা আবার সুস্থ হয়েছে। ধন্যবাদ দিতে হবে না রে বাচ্চা, তাহলে আমি এখন আসি, ভালো থাকিস তোরা। এই বলে চাঁদের বুড়ি সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, আজকে আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। ছাগলটাকে আজ বের করলাম না, কত বেলা হয়ে গেল, যাই গিয়ে দেখি ওর কি অবস্থা। কি হয়েছে তোর? তুই এভাবে ছটফট কেন করছিস? তোর অনেক খিদে পেয়েছে তাই এমন করছিস, তাই না? না না বুড়িমা, দেখো না আমার পায়ের কাছে একটা সাপ এসেছে, অনেকক্ষণ থেকে এখানে দাঁড়িয়ে আছে। ওই সাপটাকে দেখে আমার অনেক ভয় লাগছে। তুমি তো আমাকে এখানে দড়ি দিয়ে বেঁধে রেখে গেছো, তাই তো আমি এখান থেকে সরতেও পারছি না। কোথায় সাপ? এটা তো একটা ছোট্ট সাপের বাচ্চা, তুই একে ভয় পাস না। এই বাচ্চা সাপটা মনে হয় আঘাত পেয়েছে, কতটা ক্ষত লেগে আছে ওর গায়ে। এ কথা বলে সাপটিকে বুড়ি নিজের কোলে তুলে নিল। কি করছো বুড়িমা? তুমি এই বাচ্চা সাপটিকে নিজের কোলে কেন তুলে নিচ্ছ? ওই সাপটি যদি তোমাকে কামড়ে দেয় তাহলে তো তুমি এক্ষুনি মারা যাবে। তাড়াতাড়ি ওকে কোল থেকে নামাও বুড়িমা। না রে, কিছুই হবে না, তুই ভয় পাস না, ও আমাদের কিছুই করবে না, কারণ ও জানে আমি ওর ক্ষতি করব না, বরং ওকে সাহায্য করব। তাই চললে বুড়িমা, অনেক তো বেলা হয়ে গেল, আমাকে খাবার দেবে না? এই সাপটিকে দেখে
আমি তোর খাবারের কথা ভুলে গিয়েছি। সাপটার গায়ে যেভাবে ক্ষত লেগে আছে। আচ্ছা, আমি তোর গলা থেকে দড়িটা খুলে দিচ্ছি। তুই জঙ্গলে গিয়ে ঘাস পাতা খেয়ে আয়। ফিরে আসলে আমি তোকে খাবার দেব। বুড়ি ছাগলটির গলার দড়ি খুলে দিয়ে সাপটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। বুড়িমা আমাকে কত ভালোবাসতো, এখন এই বিষধর সাপটিকে পেয়ে বুড়িমা আমাকে ভুলেই যাচ্ছে। আমাকে এখন নিজের খাবার নিজেকেই খুঁজে নিতে হবে। কি অবস্থায় না হয়েছে সাপটার। আমি সাপটির ক্ষত স্থানে একটু হলুদের গুঁড়া লাগিয়ে দেই, তাহলে ওর ব্যথাটা অনেকটাই কমে যাবে। তারপর বুড়ি সাপটির অনেক যত্ন করতে লাগলো। ছাগল সারাদিন এদিক ওদিক ঘাস খেয়ে গেলে বাড়ি ফিরে এলো। বুড়িমা, ও বুড়িমা, তুমি তো আজ বিকেলে আমাকে গাছে পাতা পেড়ে দিলে না। ওই উঁচু গাছ থেকে তো আমি পাতাও পাড়তে পারি না। তুমি তো রোজ বিকেলে আমাকে পাতা পেড়ে দাও, তাহলে আজকে কেন দিলে না? এই সাপটার অনেক অসুখ রে, সারা গায়ে অনেক ক্ষত লেগে আছে। কোনো চিল বা বেজি ওর ওপর আক্রমণ করেছিল। ওকে একটু সুস্থ করে আমি তোকে খেতে দিচ্ছি। বুড়ির কথা শুনে ছাগলটি মন খারাপ করে গোয়াল ঘরে চলে গেল। এইদিকে বুড়ি সাপটিকে নিয়ে এতই ব্যস্ত ছিল যে ছাগলকে খাবার দেওয়ার কথাটাও ভুলে গেল। রে, তোর এখন কেমন লাগছে? কাল থেকে তো তুই কোনো কথাই বলিসনি আমার সাথে। বুড়িমা, তুমি কি আমার কথা বুঝতে পারবে? কেন পারবো না? সব পশু পাখির কথাই আমি বুঝতে পারি। তোরাই তো আমার সব, তোদের নিয়েই তো আমি পড়ে আছি। সত্যি তুমি অনেক ভালো গো বুড়িমা। বুড়িমা এখনো ওই সাপটিকে নিয়ে পড়ে আছে। সাপটিকে তো দেখছি বুড়িমা সাপটিকে কোলে করে নিয়ে আছে। তুই নিজে নিজেই চলে এসেছিস? কালকে তো আমি তোকে বেঁধে রাখতেই ভুলে গিয়েছিলাম। এখন তো তুমি আমার দিকে একটুও তাকাও না বুড়িমা। তুমি ওই সাপটিকে এখনো যেতে দাওনি। ওই সাপটিকে তুমি নিজের কাছে রেখো না। সাপটি যে কোনো সময় তোমার ক্ষতি করতে পারে। ওকে কোথায় যেতে দেব? দেখছিস না কত ছোট একটা বাচ্চা সাপ। তুই নিজের কথা ভুলে গেলি? তোকেও তো এত ছোট নিয়ে এসেছিলাম জঙ্গল থেকে। আমি তো তোমাকে দুধ দিতে পারি, কিন্তু ওই সাপ কি দেবে তোমাকে? তুমি শুধু শুধু ওই সাপটাকে নিজের কাছে রেখে দিয়েছো। ওর আমাকে কিছু দেওয়া লাগবে না, ও আমার কাছে এমনিতেই থাক। আজ থেকে ও আমার পোষা সাপ। সাপকে আবার কেউ পোষে নাকি? যেদিন ও তোমার কোনো ক্ষতি করবে সেদিন ঠিক তোমার ভুল তুমি বুঝতে পারবে। আজকে আমি আর তোমাকে কিচ্ছু বলবো না। ছাগল সেখান থেকে রেগে মেগে চলে গেল। সাপটি ঘর থেকে বাইরে যেতেই ছাগলের সাথে তার দেখা হলো। এই দুষ্টু সাপ, তুই কেন যাচ্ছিস না বুড়িমার কাছ থেকে? তুই যেদিন থেকে এসেছিস সেদিন থেকে বুড়িমা আমার যত্ন কমিয়ে দিয়েছে। আমি আর তুমি দুজনেই বুড়িমার কাছে একরকম। তুমি বুড়িমাকে ভুল বুঝছো, কিন্তু বৃদ্ধ মানুষ, আর তাই তো আমাদের দুজনের একসঙ্গে খেয়াল রাখতে পারে না। তুই আসার আগে তো এমন হয়নি। বুড়িমার যে কি হয়েছে কে জানে। তুই আবার বাইরে বেরিয়ে এলি কেন? বুড়িমা তো সারাক্ষণ কোলের কাছেই তোকে রেখে দেয়। বুড়িমার কোলের উপর বসে থাকলে তো তোর খাবার জুটে যায়। এখন তো বুড়িমা আমার দুধ নিজে না খেয়ে তোকে খাইয়ে দেয়। তুমি আমার সঙ্গে এভাবে ঝগড়া কেন করছো? আমি তো তোমার সঙ্গে বন্ধুত্ব করতে এসেছিলাম। তোর মতো বিষাক্ত সাপের সাথে আমি কোনো বন্ধুত্ব করতে চাই না। আর একবার যদি তুই আমার কাছে এসেছিস বন্ধুত্ব করতে, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, এই আমি বলে দিলাম। এতদিন হয়ে গেল, তাও এই বিষাক্ত সাপটা এই বাড়ি থেকে নড়ছেই না। আর নড়বেই বা কেন? বুড়িমা যে যত্ন করে ওকে, এবার আমাকেই কিছু একটা করতে হবে। ছাগল একটা দুষ্টু পরিকল্পনা করে বুড়ির ঘরে গেল। গিয়ে ছাগল সাপটিকে নিজের পায়ে চেপে ধরলো। কি করছো তুমি? আমার অনেক ব্যথা লাগছে, আমাকে তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ব্যথা লাগছে আমার। ছেড়ে দেবো তোকে? অনেক জ্বালিয়েছিস আমাকে এই কয়টা দিন। আজকে তো আমার পায়ের আঘাতে তোকে আমি মেরেই ফেলবো।
বুড়িমা, তুমি কোথায়? আমাকে তুমি বাঁচাও বুড়িমা, বাঁচাও আমাকে। সাপের চিৎকার শুনে বুড়িমা সেখানে চলে এলো। এ কি করছিস তুই? ওকে ছেড়ে দে, ও তো তোর শক্ত খুরের আঘাতে মরে যাবে। ছাগল বুড়িমার কথা শুনে সাপটিকে ছেড়ে দিল। আহারে, তুই সাপটিকে কেন আঘাত করলি? ও যদি তোকে কামড়ে দিত? না না বুড়িমা, আমি কি করে আমার বোনকে কামড়ে দিতে পারি বলো? ও ছোট থেকে হিংসুটে ছিল, কিন্তু আমি ওকে অনেক ভালোবাসতাম, আর আজও আমি ওকে ভালোবাসি। তাই তো আমি ওর সমস্ত আঘাত সহ্য করেছি। আমি তোর বোন হতে যাব কেন? তুই তো একটা সাপ আর আমি একটা ছাগল, এটা তো কোনো দিনও সম্ভব না। বুড়িমার কাছে আসার আগে কি তোর মনে ছিল যে তোর একটা বোনও ছিল? হ্যাঁ, আমার একটা বোন ছিল, কিন্তু সে তো হারিয়ে গিয়েছিল। আসলে আমি তো সে হারিয়ে যাব সেই দিন আমার পায়ের নিচে এক নাগিন পড়ে, তারপর সে আমাকে কামড়ে দিতে চায়। তখনই আমি তার কাছে অনেক মিনতি করি, পরে সে আমাকে রেগে মেগে অভিশাপ দেয়, আর তার অভিশাপের জন্যই আমি এমন নাগিন হয়ে যাই। তুই তোর নিজের বোনকে এভাবে আঘাত করলি, আর এতদিন তোর এই বোনকে নিয়ে হিংসায় জ্বলছিলি। আমার অনেক ভুল হয়ে গেছে বোন, আমাকে ক্ষমা করে দে। আমি আর কখনো কারোর সাথে এভাবে হিংসে করব না। ছাগল এমনটা বলে কান্না শুরু করে দিল। তখনই সেই সাপ তার অভিশাপ থেকে মুক্ত হলো। সেই সাপ থেকে একটা সুন্দর ছাগলে পরিণত হলো। আমি আজকে আমার অভিশাপ থেকে মুক্ত হয়ে গেলাম। আমার পোষা সাপ ছাগলে পরিণত হলো। আমার আজ থেকে দুটো ছাগল।